আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ব্যানার এবং হেডলাইন দেখে তো সবাই একটু অবাক হয়ে গেলেন না, যে উপদেষ্টা ও সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা। এটাই তো তো এই বিষয়ে কথা বলার আগে বা বিষয়টা খোলাসা করার আগে আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে আপনাদের ভালোবাসায় মধ্যে রাখার জন্য। এবং আমি বিএনপি বা জাতীয়তাবাদী দলের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলতে চাই তার আগে, এবং তারপরেই বলছি বাকি বিষয়টা। বিএনপির যারা আছেন এই মুহূর্তে, আপনার ছাত্রদল, যুবদল, বিএনপির নেতা কর্মী যারা আছেন, তারা দেখেন আপনারা অনেক কিছুই করেছেন, আওয়ামী লীগের উপর অনেক নির্যাতন অত্যাচার করেছেন। সেই ক্ষেত্রে আপনাদেরও একটা ইয়ে আছে যে ভাই আওয়ামী লীগের 17 বছর করেছে তাই আমরা করেছি, সব ঠিক আছে। এটাতে আমি খুব একটা মাইন্ড করি নাই। তো আপনারা করেছেন, তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন, আপনারা যতটুকু না করেছেন তার চাইতে আপনাদেরকে পেছন থেকে ইন্ধন দিয়ে জামাত এনসিপি, মানে জামাত এবং এনসিপি এখানে কোনো পার্থক্য নেই, দুইটাই এক, দুইটাই একই সাপ একই বিষ। এরাই আপনাদের করিয়েছে, আর আপনাদেরকে এরা করিয়ে আপনারা যখন করতে গেছেন তখন পেছন থেকে আপনাদের ভিডিও ফুটেজগুলোই তুলে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে জামাত এনসিপির লোকেরাই, দিয়ে দেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে প্রচার চালিয়েছি, আমরা আপনাদের উপর খেপেছি। এছাড়া বট বাহিনীও আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদেরকে উৎসাহ দিয়ে আপনাদের দ্বারা করিয়ে ওইটা করে ফেসবুক পত্রিকা মত্রিকায় লাভ করেছে। সেটা বদনামী হয়েছেন কারা? আপনারা। হ্যাঁ, দুই একটা কাজ যে আপনারা একেবারে নিজস্ব ইচ্ছে করেননি তা না, তবে এটার সূত্রপাত এই জামাতি এবং এনসিপি আলারাই করেছে, এবং আপনারা সেখানে গিয়ে পড়েছেন। সুতরাং এই অবস্থায় এই মুহূর্তে, মানে গতকাল 13 তারিখ গেল, 13 তারিখ, আজকে 14 তারিখ, কালকে 15 তারিখ রোববার, সম্ভবত 16-17 তারিখ, তার মানে আপনাদের সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত বা জনাব তারেক রহমান শপথ নেওয়ার আগ পর্যন্ত, প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত এই সময়টায় কার্যত একরকম কোনো সরকারই নেই। হ্যাঁ, আপনারা তো বলতে হবে কেন ভাই ইন্ট্রিম আছে না? হ্যাঁ ভাই ইন্ট্রিম আছে। এটা কাহিনীটা হচ্ছে কি জানেন, আপনাদের একটা কথা স্মরণ করে দিই। 5 থেকে 9 তারিখ পর্যন্ত, 5ই আগস্ট 2024, 5ই আগস্ট থেকে 9 তারিখ পর্যন্ত যা কিছু করেছিল সমন্বয়করা, লুটপাট চাঁদাবাজি ধান্দাবাজি যা করেছিল, সেটার জন্য বলেছে তখন কোনো সরকার ছিল না, সুতরাং এটা কোনো মামলা নাই, কিচ্ছু নাই, প্রমাণ নাই, সাক্ষী নাই, এই অবস্থা। এইটার দায় দায়িত্ব কেউ নেয়নি। ঠিক তেমনি এখন আপনারা শপথ নেওয়ার আগ পর্যন্ত যত যাই কিছুই ঘটবে, তার দায় দায়িত্ব আপনাদের উপর বর্তমানে, এটা 100% গ্যারান্টি দিই, কারণ আপনাদের সরকারই না, সরকার তো ইউনুস। সুতরাং আপনারা বুঝেন। তাহলে আপনাদেরকে যারা আপনাদেরকে ডেকে বুকে ডেকে পেছনে ছুরি মারছে, তাদেরকে যে আজকে সারাদিন যেই কাজটা হয়েছে, এর চেয়ে আরো দ্বিগুণ হওয়া উচিত। আর এইটাকেই আপনারা এবং আমি ব্যক্তিগত আমি নিজে আমি বলছি যে এটা ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপ। এইটাতে আমি বিএনপির কোনো দোষ দেখি না, ছাত্র জনতা এবং প্রেশার গ্রুপে করছে। কারণ এই শব্দগুলো তো আমরা এই গত 18 মাসে শিখেছি না, এরা করছে, এটা আপনারা করছেন না। এই ব্যাপারে আমরা বলবো না যে এটা বিএনপি করেছে, না না না, এটা প্রেশার গ্রুপ। আবার একটা কথা দেখেন, এখানে অনেকগুলো বাড়ি জ্বালানো হচ্ছে বা নিজেদের নিজেদের মধ্যে গন্ডগোল করেও কিন্তু আপনাদের নাম পেঁচানো হচ্ছে। জামাতিরা নিজেদের বাড়িঘর নিজেরা জ্বালাইয়া আপনাদের নাম দিচ্ছে। সুতরাং এগুলো কিন্তু অ্যালার্মিং। সুতরাং এই সমন্বয়কদের এক একটাকে খুঁজে বাই করেন। এগুলো আপনারা যদি মনে করেন যে এগুলো আপনাদের ভাই ব্রাদার, ভুল করবেন। এই ভাই ব্রাদার, এই গুপ্ত দল, এগুলোই একসময় আমাদেরকে খেয়েছিল। এই গুপ্তরাই একসময় বেরিয়ে আসছে। আবার এটা মনে করেন না যে সব গুপ্ত চেনা হয়ে গেছে, না। গত 18 মাসে সর্বোচ্চ 50%, সর্বোচ্চ 50% গুপ্তের চেহারা প্রকাশ পেয়েছে, বাকি 50% এখনো ভেতরেই রয়ে গেছে। আর আপনাদের জন্য যদি প্রয়োজন হয়, আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে এই পুলিশ প্রশাসনে কারা কারা জামাতি, কারা কারা বিএনপি, সেটার একটা লিস্ট দিয়েছিলাম। জামাতিগুলোর তো ঘেচাং ঘেচাং খাইবেন, আর বিএনপির গুলোর মধ্যে হয়তো আবার গুপ্ত শিবির আছে কিনা সেটাও দেখেন। আর এছাড়া জেলা প্রশাসকদের একটা তালিকা
আমি 2-1 দিনের ভিতরে দিয়ে দিব, যেটা আপনারা হয়তো প্রকাশ করে দিতে পারবেন। সেখানেও জামাত বিএনপি কারা কারা আছে এটা জেনে যাবেন, নো প্রবলেম, এটাও আপনারা জানবেন। এগুলোকে কিন্তু আপনারা আগামী 72 ঘন্টার ভিতরে সাইজ করে দিতে হবে। আর সাইজ করে দিলে সেটা হবে যে প্রেসার গ্রুপ। এবং আমার মনে হয় আপনার আওয়ামী লীগের যারা সমর্থক বা যারা আছে, তারাও সবাই এই যে আমার মতোই বলবে এটা প্রেসার গ্রুপ, ইহা ছাত্র জনতা, ইহা প্রেসার গ্রুপ, ইহা বিএনপি নয়। কারণ ওরা যা করেছে তাদের পাপের প্রায়শ্চিত্ত হইতে হবে। আর এখন সেই উপদেষ্টা এবং সহযোগীদের দেশ থেকে নিষেধাজ্ঞা। তারেক রহমান সাহেব, আপনি যেই মাত্র ক্ষমতায় বসবেন, আপনার প্রথম কলমটা চালাতে হবে এই উপদেষ্টা, তাদের সহযোগী, সমন্বয়ক, এরা কেউ যাতে দেশ ত্যাগ করতে না পারে। হ্যাঁ, উপদেষ্টা পরিচয় 17-18 জন, কিছু সচিব, কিছু পুলিশের লোকজন আছে যারা ওই যে ভাড়া করে আইনা বসাইছিল, এগুলা হয়তো জেলে নিয়ে যাইতে গেলে আপনার একটু লজ্জা লাগতে পারে যে এরা থাকার কারণে আমরা ক্ষমতায় এসেছি, লজ্জা লাগতে পারে। তাহলে এদেরকে আপনার জেলে নিন না। ওই যে এমপিদের জন্য ভবন তৈরি হয়েছিল, নেম প্লেটের কিছু জায়গা, কিছু রুম আপনি নিয়ে এইগুলার সবগুলার ওখানে ঢুকান, আগে এদের পরিবার সহ ঢুকাইয়া দুর্নীতি দমন কমিশনকে বলেন সরাসরি যে 48 ঘন্টার ভেতরে এদের শ্বেতপত্র দিতে। এবং শ্বেতপত্র দিবে 48 ঘন্টা, যদি না পারে তাহলে আরো 48 ঘন্টা দিবেন, কিন্তু যতক্ষণ এই শ্বেতপত্র না বেরোবে এগুলার ওই নেম প্লেটের ভিতরে আটকান। এবং প্রতিদিন 1-2-3 জন যার যার শ্বেতপত্র, এটা ওপেন আপনার পত্রিকা এবং সাংবাদিক সম্মেলন করে একজনের নিয়োগ দেন যে তুমি বলতে থাকবা, নিরপেক্ষ তদন্ত করেন। এতে একটা লাভ হবে কি জানেন, এই যে আপনার বা আপনার দলের বিরুদ্ধে অতীতের যে দুর্নীতির কথা বলা হয়, এখনকার যে চাঁদাবাজির কথা বলা হয়, এগুলো সব মানুষ ভুলে যাবে। কারণ আপনি যদি এই একটা জায়গায় যদি এই খেলাটা দেখাইতে পারেন, আপনার জন্য 1000 গুণ লাভ। সুতরাং এদেরটা করেন। তার কারণ কি জানেন, গত 18 মাসে এরা যে পরিমাণ দুর্নীতি করেছে, এটা পেপার পত্রিকাতে আসছে, বিভিন্ন টক শোতে বলছে যে বিগত আওয়ামী লীগ আমলের 100 বছর না, সেটা আপনাদের আমলেরটাও যদি হিসাব করে সব মিলিয়েও যা হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি 18 বছরে, এই 18 মাসে হয়ে গেছে। এবং এই 18 মাসে এরা যে দুর্নীতি করেছে এটার জন্য আগে ধরেন। এবং এটা যদি না করতে পারেন আপনার জন্য বিপদ আছে। কারণ হচ্ছে এই যে যে চুক্তিগুলো, নন ডিসক্লোজার যে চুক্তিগুলো করে আসছেন ওনারা, এইটা এখন আপনার মানবেন, মানতে হবে। এই যখন পরিস্থিতি, তখন আপনি দেশের মানুষকে কিভাবে বুঝাবেন? এই যে আপনারা যখন বলবে যে ভাই গ্যাসের দাম বৃদ্ধি কেন, এই এলএনজি কার জামাইয়ের তৎপরতায় এই এলএনজির কাহিনী ঘটলো, কে কত টাকায়, আমাদের যেখানে বিমানের দরকার না, আপনি নিজেই জানেন যে লন্ডন থেকে যখন বিমানগুলো যায় তখন 50% উপর সিট খালি থাকে, কিন্তু আমরা বিমানের টিকিট পাই না। টিকিটের দাম দেখানো হয় 3000, 2500, 2000, টিকিট নাই, কিন্তু যাইতে খালি যায়। তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খালি যায়, মিডল ইস্ট ছাড়া। সুতরাং এই যে খালি যায়, এর ভিতরে আবার এতগুলো বিমান, কি কারণে, কি চুক্তিতে? এই যে বন্দর দিব, ওই দিব, সেই দিব, এগুলা বলতেছে, চুক্তি করে আসছে, এগুলো সবগুলোর দায় কিন্তু আপনার ঘাড়ে, প্রচন্ড দেনা আপনার ঘাড়ে। 18 মাসে যে ঋণ সরকার করেছে, এই সরকার যে ঋণ করেছে এই ইন্ট্রিম গভর্নমেন্ট, তাতে কি হয়েছে জানেন? এই ইন্ট্রিম গভর্নমেন্টের এই ঋণ পুরোটা আপনার ঘাড়ে। তারা 2বার টাকা ছাপিয়েছে, এরপর তো ঋণের পর ঋণ নিয়েছে। সুতরাং এরা যতই 2, 4, 6 আপনাদের বুঝাক, ওইটা বুঝেন না। 7, 5, 14, 2 টিয়া 9, ওই হিসাব করছে এরা। এগুলো সবগুলার আটকা, 1 টাকাও বাইরে যায়। এবং এর মধ্যে যে 3-4 জন যারা সমন্বয়ক, যারা এমপি হয়েছে, তাদেরও আটকায় ফেলান, কোনো সমস্যা নাই। দেখবেন বাংলাদেশের মানুষ আপনাদের এই সমর্থন করে, আপনাদেরকে সমর্থন করবে, কথাটা মানেন, আপনাদের এই সমর্থন করবে। এদের সবগুলার আটকায় প্রথমে তদন্ত করেন, আসলে প্রকৃত তদন্ত করেন, যে দুর্নীতি করে না তারা ছেড়ে দেন, আর যে বেটা করছে তারে আটকান, ঢুকান। কিসের নোবেল প্রাইজ আর কিসের ইয়ে, এই শফিক মফিক নোবেল, ইউনুস মিনুস যা আছে, লামিয়া মোর্শেদ ফোর্শেদ যা আছে, সবগুলো ঢুকান। এদের কার কত সম্পদ, এই যে রিজওয়ানা মহিলা ক্লাবের নাম দিয়া 2.5 কাঠার জমি দখল করছে, এগুলো সবগুলার ঢুকাই ফেলেন, সবগুলার আটকান। সুতরাং উপদেষ্টা ও সহযোগীদের এবং টোটাল সমন্বয়ক এবং যারা যারা সমন্বয়কদের সাথে ছিল, সবগুলারে ঘাটাঘাট আটকায়া ফেলান। আটকায়া এদের তদন্ত করেন, কই পাইলো। এই যে হান্নান মাসুদ কোটি কোটি টাকা 18 মাসে কই পাইলো, জনাব তারেক রহমান আপনি নিজেও জানেন যে কোন পৃথিবীর কোনো ব্যবসা দিয়া বা চাঁদাবাজি করেও আপনার ওই যে রাস্তাঘাটে যদি 10 টাকা 20 টাকা যারা চাঁদাবাজি করে, তারাও এত টাকা আছে, কত কোটি টাকা। কারণ আপনি জানেন যে ডিসি নিয়োগের 300 কোটি টাকার চেক জালিয়াতি, চেক
সেটাও আপনি জানেন, এটা সমন্বয়করা বিভিন্ন পর্যায়ে ডিসি, এসপি, পুলিশ, অমুক তমুক কোটি কোটি টাকা কামাইছে। তো সেই দায়ভার আপনি নিবেন কেন? আপনার দল নিবে কেন? যেহেতু আপনি 17 বছর বিদেশে এখানে ছিলেন, এখানে দেখছেন এমপিদেরও আটকায় ফেলায়, ওই রকম সবগুলো আটকায় ফেলান এবং এদের নিষেধাজ্ঞা দিবেন প্রথম কলম, শপথ নিয়ে 2 সেকেন্ড দেরি না করে স্ট্রেট অর্ডার দেন এয়ারপোর্টে, এরা কেউ এয়ারপোর্ট ক্রস করতে পারবে না যতক্ষণ না এদের বিরুদ্ধে বিচার কার্য শেষ হয়। দুদকের তদন্তে যদি কেউ নিরপরাধ সাব্যস্ত হয় তাকে ছেড়ে দেন, তুমি যাও। যদি ইয়ে করতে না পারে ধরেন। আর ওইভাবে যদি না পারেন, বাংলাদেশে আরেকটা আইন আছে, আরেকটা আইন আছে না, যে আপনার যে ইয়ে ছাড়া ধরা যায়, যে আপনার জীবনের প্রতি হুমকি আছে বিদায় পুলিশ আপনাকে কাস্টডিতে নিল, সেই আইনটাতে 54 না জানে 56 ধারায় বিশেষ ক্ষমতা আইন নাকি জানে, ওই আইনে আগে আটকান, এরপরে তদন্ত করেন। তদন্ত করতে 15 থেকে 20 দিন লাগবে মিনিমাম, তদন্ত আগে ফাঁসাইতে, এরপর তো বাকি তদন্ত। কিন্তু প্রত্যেকটা কাজ ওপেন ওপেন করবেন, মানে প্রতিদিনের কাহিনী প্রতিদিন বলবে, প্রতিদিনের কাহিনী প্রতিদিন, প্রয়োজনে পত্রিকা, টিভি, সাংবাদিক সব নিয়ে এট এ টাইম অ্যাটাক করে করে দেখেন যে কার কোথায় কি ডিসপুট আছে, ধরে ফেলেন, দেখেন আপনি কই যান। গ্যারান্টি দিচ্ছি যে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চেয়ে আরো 10 গুণ বাড়বে। চাই মসনদে তারেক রহমান আওয়ামী লীগকে কি ফেরাবেন? ভারতের সাথে সম্পর্কই কেমন হবে? কথা বলবার আগে আমরা দুটো গুরুত্বপূর্ণ খবর দেখে আসব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি মন্তব্য এবং একজন তৃণমূল বিএনপির নেতার কর্মকাণ্ড, আমরা একটু সেটি দেখব, তারপরে আমরা আলাপটা শুরু করব। প্রথমেই যাই যে তৃণমূলে বিএনপির পক্ষ থেকে একটি ঘটনা ঘটানো হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ে তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। আজ শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপির এই নেতা। অন্যদিকে দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণের অনুরোধ জানাবে তার দল। আমরা যদি খবরের দুটো খবর দেখি, তৃণমূল একটি চমৎকার সহাবস্থানের বার্তা দিয়েছে। অন্যদিকে বিএনপির অন্যতম প্রধান একজন নেতা সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য, বলছেন যে ভারতের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণের জন্য তারা দাবি জানাবেন, চিঠি দেবেন, ইত্যাদি ইত্যাদি আইনি নানান ব্যবস্থা গ্রহণ করবেন। তাদের আলাপগুলো একটা অত্যন্ত ইতিবাচক, একটা নেতিবাচক। কিন্তু বিএনপি প্রধান তারেক রহমান কি করবেন? তারেক রহমানের সামনে হাজারো চ্যালেঞ্জ। আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি যে বাংলাদেশটা পাচ্ছেন সেই বাংলাদেশটা কিন্তু মোটেই স্মুথ বাংলাদেশ নয়। আজ থেকে 1.5 বছর আগে ওই সময়ে যে বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশটা কিন্তু এখন নেই। প্রফেসর ইউনূস এই 1.5 বছরে বাংলাদেশকে কাটা ছেঁড়া করে অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে এক প্রকার বিকল করে দিয়েছেন। এই বিকলাঙ্গ, এক প্রকার বিকলাঙ্গ বাংলাদেশ, এই বিকলাঙ্গ বাংলাদেশের মধ্যে অঙ্গ সংযোজন করে এটার চলাচল স্বাভাবিক করা কিন্তু তারেক রহমানের জন্য এক বিরাট চ্যালেঞ্জ, এবং বিরাট চ্যালেঞ্জ নিয়েই তিনি মসনদে বসতে চাইছেন। কাজেই তারেক রহমান যদি তার হিসেবে, তার পদক্ষেপে একটু ভুল করেন তাহলেই কিন্তু তিনি আর চলতে পারবেন না, উষ্টা খাবেন। বাংলাদেশের রাজনীতিতে 70 বছরের নির্বাসন কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন হতে যাচ্ছে তারেক রহমানের ক্ষমতার মসনদে বলা যায়। আওয়ামী লীগ শাসনের অবসান এবং অন্তর্বর্তী সরকারের সময়কাল পেরিয়ে বাংলাদেশ এখন এক নতুন অধ্যায়ের দোরগোড়ায়। নির্বাচনের ফলাফল বলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিএনপি, আর সব নাটকীয়তা এড়িয়ে ক্ষমতার মসনদে বসতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। কিন্তু ক্ষমতা পাওয়া যতটা সহজ ছিল, ক্ষমতা চালানো কি ততটাই মসৃণ হবে? ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার বলছে তারেক রহমানের সামনে অপেক্ষা করছে 5টি বিশাল চ্যালেঞ্জ। দিল্লি না পিন্ডি, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, আর জুলাই সনদ নিয়ে
কেন বিপাকে পড়তে পারেন হবু প্রধানমন্ত্রী? 2008 সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। 17 বছর পর যখন ফিরলেন তখন বাংলাদেশ বদলে গেছে। ঢাকা 17 এবং বগুড়া 6 দুটি আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে তারেক বুঝিয়ে দিয়েছেন তিনি এখন জননেতা। আনন্দবাজারের ভাষায় তারেক এবার এক নতুন কৌশলে প্রচার চালিয়েছেন, যাকে বলা হচ্ছে ফ্যামিলি ম্যান কৌশল। স্ত্রী কন্যাকে পাশে নিয়ে তিনি বার্তা দিয়েছেন, আমি তোমাদেরই লোক। তার সেই বিখ্যাত স্লোগান দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ দেশের মানুষের মনে এক জাতীয়তাবাদী আবেগ তৈরি করেছে। কিন্তু এই আবেগ কি কঠিন বাস্তবতাকে সামাল দিতে পারবে? তারেক রহমানের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হলো জনতার আস্থা রক্ষা করা। দীর্ঘ অস্থিরতার পর মানুষ এখন শান্তি চায়। বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারত বারবার উদ্বেগ প্রকাশ করেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিপীড়ন বন্ধ করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে তারেক সরকারের প্রধান পরীক্ষা। তিনি নিজে প্রতিশ্রুতি দিয়েছেন দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর, কিন্তু উগ্রপন্থীদের সামাল দিয়ে তিনি কি পারবেন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে? দ্বিতীয় চ্যালেঞ্জটি সবচেয়ে বিতর্কিত। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারেক রহমান বারবার বলেছেন তিনি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন, কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনার আমলে বিএনপি যে নিপীড়ন সহ্য করেছে, তারেক কি সেই পথে হাঁটবেন নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন? এখানেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। যদি তিনি আওয়ামী লীগের ওপর থেকে কঠোরতা শিথিল করেন, তবে জামায়াত ইসলামের সাথে বিএনপির বড় সংঘাত হতে পারে। কারণ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে জামাতের বড় ভূমিকা ছিল। এই ত্রিভুজ সংঘাত তারেক কিভাবে সামলান সেটাই দেখার বিষয়। তৃতীয় চ্যালেঞ্জ, দিল্লির সঙ্গে সম্পর্কের কৌশল কি হতে পারে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে তারেককে বাংলায় টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। আবার পাকিস্তানের শাহবাজ শরীফও ঘনিষ্ঠতা বাড়াতে মুখিয়ে আছেন। আনন্দবাজারের বিশ্লেষণ অনুযায়ী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়াতে যোগ দেওয়ার পর থেকেই সম্পর্কের বরফ গলতে শুরু করেছিল। তবে বড় কাটা হলো শেখ হাসিনা। শেখ হাসিনা এখন ভারতে এবং বাংলাদেশে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তারেক রহমান কি দিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবেন, নাকি ভারতের সাথে কৌশলগত বন্ধুত্ব বজায় রাখতে এই ইস্যুকে পাশ কাটিয়ে যাবেন? দিল্লির নজর এখন পিন্ডি বনাম ঢাকার দূরত্বের দিকে। চতুর্থ চ্যালেঞ্জটি তারেক রহমানের নিজের পদের জন্য হুমকি স্বরূপ। সেটি হলো জুলাই সনদ। এই সনদের 84টি প্রস্তাবের মধ্যে একটিতে বলা হয়েছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। বিএনপি এই ধারায় আপত্তি জানিয়েছে, কারণ তারেক যদি প্রধানমন্ত্রী হন তবে কি তাকে বিএনপি চেয়ারপারসনের পদ ছেড়ে দিতে হবে? সংবিধানের ওপরে এই সনদের প্রাধান্য মেনে নেওয়া তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য এক বিশাল পরীক্ষা। গণভোটের ফল যদি সনদের পক্ষে যায়, তবে তারেককে তার দলের গঠনতন্ত্র আর দেশের নিয়মের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হিমশিম খেতে হবে। সবশেষ এবং পঞ্চম যে চ্যালেঞ্জটি সবচেয়ে বড় হিসেবে তারেক রহমানের কাছে দেখা দেবে, সেটি হচ্ছে অর্থনীতির লড়াই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যে বাণিজ্য চুক্তি করেছে, তার ফলাফল হবে সুদূর প্রসারী। আমেরিকার পণ্যে শুল্ক কমলেও বাংলাদেশকে ৬,০০০ মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিতে হবে। এতে সরকারের রাজস্ব আয় ব্যাপক হারে কমবে। তারেক রহমান যখন ক্ষমতা নেবে তখন কোষাগারে টান পড়বে। এই অর্থনৈতিক ধাক্কা সামলে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা মেটানো তার জন্য হবে অগ্নি পরীক্ষা। শুল্ক হ্রাস বনাম রাজস্ব বৃদ্ধি, এই সমীকরণ মেলাতেই তার প্রথম 1 বছর কেটে যেতে পারে। আনন্দবাজারের এই বিশ্লেষণ স্পষ্ট করে দিচ্ছে যে তারেক রহমানের জন্য প্রধানমন্ত্রীর পদটি কোনো পুষ্পসজ্জা নয়। একদিকে দেশের মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, অন্যদিকে ভারত, পাকিস্তান, আমেরিকার ভূ রাজনৈতিক চাপ, সাথে আছে দলের অভ্যন্তরীণ পদ রক্ষার লড়াই। তারেক রহমান কি পারবেন এই 5 চ্যালেঞ্জ জয় করে নিজেকে একজন সার্থক রাষ্ট্রনায়ক হিসেবে প্রমাণ করতে, নাকি অতীতের ছায়া তাকে তাড়া করে ফিরবে?
আপনার কি মনে হয় তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ কোনটি হওয়া উচিত? কমেন্ট। অন্তর্বর্তী সরকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য আওয়ামী লীগ আমলে সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকে পাশ কাটাতে চান। আইনের পাশ কাটিয়ে বিকল্প হিসেবে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি কিংবা প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শপথ পড়াতে চান। আমাদের প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের সরকার চাইলেও কি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে সংসদের বাইরে রাখতে পারবেন? আমাদের বিশ্লেষণ হলো, বিকল্প পদ্ধতিতে সংসদ সদস্যদের শপথ পড়ানো যাবে, কিন্তু নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে? মানে শেষ পর্যন্ত কি তাদের যে কোনো একজনকে সংসদের বাইরে রাখা যাবে? সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সে সুযোগ নেই। নতুন সংসদে একদিনের জন্য আগের সংসদের স্পিকারকে ফেরাতেই হবে, না হলে 30 দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশনই শুরু করা যাবে না। প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারকেই সভাপতিত্ব করতে হবে। অবশ্য এক্ষেত্রে বিকল্প একটি পদ্ধতি আছে, সেটি অবশ্য বাংলাদেশের আইনে নেই। আইন বিশেষজ্ঞরা মনে করেন, নতুন সংসদের জন্য আইনগত জটিলতা তৈরি করতে বিএনপি হয়তো শেষ পর্যন্ত স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ফিরিয়ে আনবেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2/3 বেশি আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরই মধ্যে বিষয়টা সবারই জানা হয়ে গেছে। নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণাও হয়ে গেছে। ফলাফলের গেজেট প্রকাশ হলেই নতুন সংসদ সদস্যরা শপথ নেবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বা নতুন সরকার গঠনের শুরুটা হবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশিত হবে এবং এর 3 দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমকে ইতিমধ্যে জানিয়েছেন, তার মতে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ 18 ফেব্রুয়ারির পরে যাবে না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন, যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। ভোটের আগেই একটি প্রশ্ন তোলা হয়েছিল, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন? বিষয়টি ঘিরে সংসদ সচিবালয় উপযুক্ত ব্যক্তির খোঁজ করছে বলেও বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ পায়। শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার, কিন্তু 2024 সালের 5 আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না। এরই মধ্যে 2024 সালের নভেম্বরে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্টের আবেদন করেছিলেন। পরে অবশ্য সে খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের পাসপোর্টের আবেদন স্থগিত করা হয়েছিল। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে আছেন এবং তিনি এখনো পদত্যাগ করেননি। 2024 সালের 2রা সেপ্টেম্বর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, স্পিকার শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সরকার তার পদত্যাগের গেজেট প্রকাশ করেছে। কিন্তু সংবিধানের 74-এর 3 অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, সংসদ ভেঙে দেওয়া সত্ত্বেও স্পিকার তার পদে বহাল থাকেন যতক্ষণ না নতুন সংসদের প্রথম বৈঠকে তার উত্তরসূরি কার্যভার গ্রহণ করেন। এমনকি 74-এর 6 অনুচ্ছেদ অনুযায়ী যদি স্পিকার পদত্যাগ করেনও, তাও তিনি নতুন সংসদের প্রথম বৈঠকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হিসেবে থাকবেন। জানা গেছে, সংবিধানের এসব বিধান তুলে ধরে গত 28 জানুয়ারি সংসদ সচিবালয় নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে ফাইল পাঠান। উপদেষ্টার সম্মতি পেলে এই সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদনের পর এই সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। রাষ্ট্রপতির সম্মতির পরিপ্রেক্ষিতে আদেশ জারি হবে। সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। সংবিধানের এই নির্দেশনা মতে পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের দায়িত্ব। এজন্য সংবিধানে 3 দিন সময় নির্ধারণ করা আছে। সরকার একাধিক সূত্রগুলো বলছে, আইন উপদেষ্টা সহ সরকারের কয়েকজন উপদেষ্টা চান না
স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়ান। আসিফ নজরুল যে বিষয়টি চান না সেটি 5ই ফেব্রুয়ারি সাংবাদিকদের ঘুরিয়ে ফিরিয়ে জানিয়েছেন। তবে যে ব্যাখ্যা তিনি দাঁড় করিয়েছেন সেটি ছিল সাংবিধানিক ধারার ভুল ব্যাখ্যা। আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ আর একজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগ করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম সুযোগ আছে বলে তিনি মনে করেন না। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো তিনি দুটো ভুল ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত, স্পিকারের পদত্যাগ নিয়ে তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু দুজনই এখনো নিজ নিজ পদে বহাল আছেন এবং পরবর্তী স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তারা এই পদে থাকবেন। কেন আছেন সেটি বলা আছে সংবিধানের 74-এর 6 নম্বর অনুচ্ছেদে, যেটির কথা আগেই জানিয়েছি। আসিফ নজরুলের দ্বিতীয় ভুল ব্যাখ্যাটি হলো তিনি দাবি করেছেন স্পিকার বা ডেপুটি স্পিকারের শপথ পড়ানোর সুযোগ তিনি দেখছেন না। আমাদের বিশ্লেষণ হলো স্পিকার ও ডেপুটি স্পিকারের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও তারা শপথ পাঠ করাতে পারবেন। স্পিকারের বিরুদ্ধে মামলা আছে একটি। জুলাই আন্দোলনে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল 2024 সালের 24শে আগস্ট। স্পিকার যদি এই মামলায় জামিন পান তাহলে তার শপথ পড়াতে কোনো সমস্যা নেই। আবার ডেপুটি স্পিকার আছেন কারাগারে, তার জন্য জামিনও দরকার নেই। সরকার যদি তাকে প্যারোলে মুক্তি দেন তাহলে তিনি সংসদে গিয়ে শপথ পড়াতে পারবেন। দর্শক, 2024 সালের 18 নভেম্বর আসিফ নজরুল স্পিকারের প্রশাসনিক দায়িত্ব পাওয়ার গেজেট প্রকাশ করেছিলেন। স্পিকারের পদকে শূন্য ঘোষণা করে সচিবালয়ের প্রশাসনিক কাজ চালাতে সরকার জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024 জারি করেছিল। এভাবে স্পিকারের পদকে শূন্য করাটা ছিল অসাংবিধানিক একটি প্রক্রিয়া, কিন্তু প্রশাসনিক দায়িত্ব পেলেও সাংবিধানিক দায়িত্ব পেতে বেশ কিছু জটিলতা আছে। আসিফ নজরুলের দপ্তর থেকে জানানো হয় সংবিধানের 148-এর 2 নম্বর অনুচ্ছেদটিতে বলা হয়েছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। আর কার্যপ্রণালী বিধিতে বলা আছে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকলে রাষ্ট্রপতি মনোনীত যে কোনো ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াতে পারেন। নির্বাচন কমিশন ও রাষ্ট্রপতির দপ্তর প্রয়োগ করতে চায় সংবিধানের 148-এর 2-এর ক অনুচ্ছেদটি। তবে তার জন্য নতুন নির্বাচিত সাংসদদের শপথ নিতে 3 দিন দেরি হবে। এই অনুচ্ছেদে বলা হয়েছে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। 5ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারেন। প্রশ্ন হলো অধ্যাপক আসিফ নজরুল আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শপথ হয়তো পড়ানোর ব্যবস্থা করতে পারবেন, কিন্তু স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে ছাড়া কি নতুন সংসদ তার যাত্রা শুরু করতে পারবে? এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো স্পিকার কিংবা ডেপুটি স্পিকার ছাড়া নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে কিভাবে? সাধারণ নির্বাচনের পর গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করার একটি বাধ্যবাধকতা সংবিধানের 72-এর 1 অনুচ্ছেদে বলা আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন নির্বাচন কমিশন গেজেট আকারে প্রকাশ করবে তখন থেকে এই সময়সীমার গণনা শুরু হবে। অধিবেশন আহ্বানের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে একটি জনবিজ্ঞপ্তি জারি করতে হয় যেখানে সবার স্থান, তারিখ ও সময় নির্দিষ্ট থাকে। শপথ গ্রহণের পর সংসদের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করবেন তা নিয়ে কার্যপ্রণালী বিধিতে স্পষ্ট নির্দেশনা রয়েছে। বলা আছে নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে বিদায়ী সংসদের স্পিকারের সভাপতিত্বে। তিনি না থাকলে ওই সংসদের ডেপুটি স্পিকার নতুন সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। তাদের যে কোনো একজনের সভাপতি নতুন সংসদের স্পিকার নির্বাচন করা হবে। এরপর নবনির্বাচিত স্পিকার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে নতুন অধিবেশনে সভাপতির আসন নেবেন। তার সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনে নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর 5 সদস্যের সভাপতি মণ্ডলের মনোনয়ন ও
শোক প্রস্তাব শেষে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দিবেন। তার ভাষণের পর প্রথম দিনই সংসদ অধিবেশন মুলতবি রাখা হবে। নতুন সংসদ যখন প্রথম অধিবেশনে বসবে, তার আগে হরে দরে আইনি ব্যাখ্যা দেয়া আসিফ নজরুল কিংবা ইউনূসের সরকার ক্ষমতায় থাকবে না। বিশ্লেষকরা মনে করেন, নতুন সংসদের জন্য কোনো ধরনের অনাবশ্যক আইনি জটিলতা তৈরি করা ঠিক হবে না। সেক্ষেত্রে বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার যে কোনো একজনকে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য 1 ঘন্টার জন্য হলেও লাগবে। তবে এক্ষেত্রে একটি নিয়ম কমনওয়েলথের কোনো দেশে অনুসরণ করা হয়, সেটি হলো স্পিকার প্রোটেমের ধারণা। এটি হলো রাষ্ট্রপতি সংসদের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্যকে অস্থায়ী স্পিকার বা স্পিকার প্রোটেম হিসেবে নিয়োগ দিতে পারেন। এক্ষেত্রে নির্বাচনের পর নতুন স্পিকার কার্যভার গ্রহণ করলে অস্থায়ী সভাপতির দায়িত্ব শেষ হবে। তবে এটির বিধান বাংলাদেশের সংবিধানে না থাকায় আইনগত জটিলতা তৈরি হতে পারে। ভবিষ্যতে যে কোনো সময় আইনি চ্যালেঞ্জের মুখে পড়লে পুরো সংসদের প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ে যাবে। কারণ স্পিকার প্রোটেমের ধারণা যেহেতু সংবিধান ও সংসদের কার্যপ্রণালী বিধিতে নেই, তাই এটি আইনের বাধার মুখে পড়ার আশঙ্কাই বেশি, এমন ধারণা আইন বিশেষজ্ঞদের। উচ্চ আদালতের রিট হলে এটি গড়াতে পারে অনেক দূর। আবার স্পিকারের পদত্যাগের যে দাবি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, সেটি যদি সত্য প্রমাণিত না হয়, তাহলে আরো বড় ধরনের জটিলতায় পড়ে যেতে পারে নতুন সম্ভাব্য সংসদ। আইন বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই অন্তর্বর্তী সরকার সংবিধানের গণেশ উল্টিয়ে দেওয়ার কারণে ভবিষ্যতে নির্বাচিত সরকার বহু ধরনের আইনি জটিলতায় পড়বে। এমনকি ভবিষ্যতে যে কোনো সময় সেটি হতে পারে। আদালত থেকে দূর ভবিষ্যতে বহু কড়া নির্দেশ ও রায় আসতে পারে, তখন ফেঁসে যাবেন নির্বাচিত সংসদ সদস্যরাই। এমনিতেই দ্বাদশ সংসদের বিলুপ্তি ঘোষণার ঠিক প্রক্রিয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। ফলে প্রশ্ন উঠছে, ভবিষ্যৎ সংসদ সদস্যদের জন্য অনেকগুলো গর্ত কি আসিফ নজরুল ঘুরে দিয়ে যাচ্ছেন? এখন